আসসালামু আলাইকুম। ভেনাসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পিএইচডি টু এইচটিএমএল এর প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা একটা পিএইচডি কে এইচটিএমএল এ কনভার্ট করব। এটা একটা ফ্রি পিএইচডি, এটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। খুব কমন একটা পিএইচডি, নাম হলো কুডা। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি, আসলে মূলত ক্লায়েন্টরা আগে যেটা করে যে প্রথমে একটা ওয়েবসাইটের লেআউট, যেটা ইউআই বলে, অর্থাৎ ইউজার ইন্টারফেস, একটা ওয়েবসাইটের আউটলুক কিরকম হবে সেটা প্রথমে তারা এরকম ফটোশপে ডিজাইন করে দেয়। ফটোশপ ছাড়াও আরও অন্যান্য অনেক সফটওয়্যারে ডিজাইন করা যায়। তো মোস্ট অফ দ্য হচ্ছে ফটোশপ, এগুলো পিএইচডি গুলো ডিজাইন করা থাকে ওয়েবসাইটের লেআউটটা। আমাদের যেটা করতে হবে, এই লেআউটটাকে একদম ধরে ধরে প্রত্যেকটা, এখানে যেমন লোগো রয়েছে, এ পাশে একটা মেনু, এখানে একটা হেডিং, এখানে একটা স্লাইডার, এখানে একটা বাটন, অর্থাৎ পিএইচডিতে যেরকম যেরকম আছে আমাদের নিজের কাজের, অর্থাৎ আমরা যখন এটাকে কনভার্ট করব আমাদেরও একদম পিক্সেল পারফেক্ট, অর্থাৎ এখানে যেরকম যেরকম আছে আমাদের কোডিং করে এভাবেই করতে হবে আর কি। হ্যাঁ, তো ক্লায়েন্ট মূলত আপনাকে যে পিএইচডি ফাইলটা আমি রেখে দিয়েছি এখানে, যে ডট পিএইচডি ফরম্যাট, ফটোশপের এই ফাইলটা আপনাকে দিয়ে দিবে। তো এই ফাইলটাকে আমরা কনভার্ট করব। তো সবার প্রথমে চলেন এটা কনভার্ট করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো সবার প্রথমে যেটা দরকার, আমি এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিয়ে নিয়েছি এবং এই ইন্ডেক্স ফাইলের মধ্যে বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেট আছে, অর্থাৎ এই যে আমরা যদি বুটস্ট্র্যাপে গিয়ে গেট স্টার্টারে ক্লিক করি, এখানে দেখতে পারবেন এই নিচের দিকে আসলে একটা স্টার্টার টেমপ্লেট আছে। আমি এখানে এই স্টার্টার টেমপ্লেটটাই এখানে নিয়ে এসেছি, আর এখানে সব ব্ল্যাঙ্ক। অর্থাৎ স্টার্টার টেমপ্লেটের মধ্যে কি আছে, এখানে একটা বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল আছে, আর এখানে একটা বুটস্ট্র্যাপের বান্ডল জেএস আছে, এবং দুইটাই অনলাইন থেকে, অর্থাৎ সিডিএন থেকে লোড হচ্ছে। আমরা অ্যাডিশনালি এটা ডাউনলোড করে ইউজ করার দরকার নাই। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এটা তো বুটস্ট্র্যাপের সিএসএস, বাট আমরা যখন কাজ করব আমাদের তো নিজস্ব স্টাইল করতে হবে। তো নিজস্ব স্টাইল করার জন্য আমাদের এখানে নিজস্ব সিএসএস ইউজ করতে হবে। আমি দিলাম লিঙ্ক ক্লোন সিএসএস যদি দেই, ওকে, আমাদের একটা কাস্টম নিজস্ব স্টাইল। আমরা একটা কাজ করি সিএসএস, অর্থাৎ আমরা এই সিএসএস ফাইলটাকে মূলত এখানে ক্রিয়েট করব। তার আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই সিএসএস নামে, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করতে যত ধরনের সিএসএস লাগবে সব আমরা এই ফোল্ডারের মধ্যে রেখে দেব। তো চলেন, এটা হলো নাম দিতে হবে স্টাইল, STYL স্টাইল ডট সিএসএস। এটাও আমি ইদে ওপেন করলাম এবং এখান থেকে আমি এটা লেআউট থেকে ডাবল কলামে দিলাম, অর্থাৎ আমি এই পাশে HTML রাখবো এবং এই পাশে আমি সিএসএস করবো। ওকে, তো সবার প্রথমে একটা পিএইচডি কনভার্ট করতে গেলে যে বিষয়টা আমাদের দেখতে হবে যে এইখানে কোন ফন্ট ইউজ করা হয়েছে। তো ফার্স্ট ওয়ান দেখতে হবে যে ফন্টগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো গুগল ফন্টের মধ্যে আছে কিনা। যদি গুগল ফন্টে থাকে তাহলে আমরা গুগল ফন্ট থেকে নেব, আর যদি গুগল ফন্টে ফন্টগুলো না থাকে সেক্ষেত্রে আমরা ফন্টগুলোকে অন্যভাবে, অর্থাৎ ফন্টগুলোকে আমরা ফন্ট ফেস জেনারেট করে সেখান থেকে আমাদের ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেট করে দেব। ওকে, সেটা অন্য কোনো প্রজেক্টে হয়তো দেখা যাবে, সেটা আমরা কিভাবে করব। আপাতত আমরা দেখব যে এই ফন্টগুলো কি ফন্ট দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এবং ফন্টগুলোর নাম কি। তো এটা দুইভাবে করা যেতে পারে। ফার্স্ট ওয়ান হলো ম্যানুয়াল পদ্ধতি। ম্যানুয়াল পদ্ধতি হলো যে আপনি কিবোর্ড থেকে টি প্রেস করবেন, প্রেস করে প্রত্যেকটা ফন্টের উপর ক্লিক করবেন, দেখেন এখানে নাম চলে আসবে, টিটিলিনিয়াম ওয়েব বোল্ড, এই ফন্টটা আছে। তো আমরা যদি হচ্ছে গুগল ফন্টসে যাই, যে fonts.google.com, ফন্ট, এখানে গিয়ে আমরা দেখবো যে এই নামে আসলে কোনো ফন্ট আছে কিনা আর কি। দেখেন এখানে TI এই যে আছে, ফন্টটা আছে, এখানে আপনি ক্লিক করলেন, তাহলে এইখান থেকে আমরা দেখতে কোন ভার্সন আছে, বোল্ড ভার্সন। সো এখান থেকে আপনার দেখতে হবে যে বোল্ড ভার্সন কোনটা আছে, আর একটু নিচে বোল্ড আছে, তাহলে আপনি এখানে সিলেক্ট দিস স্টাইলে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আপনি ক্যান্সেলে দিলেন, আবার আমরা এখানে ক্লিক করলাম, দেখি এখানে কি আছে, এখানে আছে রেগুলার আর্ক। হ্যাঁ, এখানে আছে রেগুলার, তো রেগুলারটা আমরা অ্যাড করে নিচ্ছি, এই যে রেগুলার। ওকে, রেগুলার, তারপরে দেখেন কোনটা আছে, এই দেখেন এটা ছোট দেখা যাচ্ছে, এটাও রেগুলার। তারপরে এখানে বাটনে আছে, এটা সেমি বোল্ড আছে। হ্যাঁ, তাহলে দেখেন সেমি বোল্ড আমাদের কোথায় আছে, যে সেমি বোল্ড এটা আছে। ওকে, আচ্ছা, এটা হলো এইভাবে হচ্ছে একটা একটা করে দেখে যাও, এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। আরেকটা হলো অটোমেটিক পদ্ধতি আছে। অটোমেটিক পদ্ধতিটা কি? অটোমেটিক পদ্ধতিটা হলো আমি হচ্ছে এটা কেটে দিলাম, ধরেন এই পিএইচডিতে কেটে দিলাম,
কেটে দেওয়ার পরে আমি যদি এখান থেকে যেখানে আমার পিএইচডিটা আছে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখতে পারবেন এই যে দেখেন যে শুরুতেই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা বা এখানে কোন কোন ফন্ট আছে ফন্টগুলো দেখাচ্ছে এখানে যে টিটিএলএম ওয়েব সেমি বোল্ড দেখেন তাহলে আমরা এটা দেখে দেখেও কিন্তু আমরা অটোমেটিক্যালি আমাদের এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি তাহলে আমরা কোনটা কোনটা সিলেক্ট করছি সেমি বোল্ড রেগুলার আর হচ্ছে বোল্ড তাহলে দেখেন সেমি বোল্ড রেগুলার বোল্ড তিনটা সিলেক্ট হয়ে গেছে তারপরে হচ্ছে কি কি আছে আর দুইটা আছে যে ইটালিক একটা আছে আর একটা আছে লাইট তাহলে চলেন এই দুইটা আমরা সিলেক্ট করে নিই যে ইটালিক একটা আছে ইটালিকটা কোথায় লাইট আছে লাইটটা সিলেক্ট করে দেই আর একটা হচ্ছে ইটালিক আছে ইটালিক মেবি নিচের দিকে থাকতে পারে বা উপরের দিকেও থাকতে পারে ইটালিক লাইট ইটালিক না শুধু ইটালিক এটা আবার একটু দেখার দরকার সেটা হলো হচ্ছে শুধু লাইট আর হচ্ছে এটা হলো শুধু ইটালিক দিছে আচ্ছা শুধু ইটালিক তো এখানে দেখতে পাচ্ছি না আরেকবার একটু দেখি যে এক্সট্রা লাইট এটা তো না লাইট আমরা সিলেক্ট করেছি অলরেডি লাইট ইটালিক আছে একটা রেগুলার ইটালিক আছে মূলত এটাই আমাদের লাগবে রেগুলার যেটা আছে সেটা ইটালিক এইটা লাগবে ওকে তাহলে আমাদের এই কয়েকটা ভার্সন কয়টা লাইট রেগুলার ইটালিক সেমি বোল্ড বোল্ড মোট হচ্ছে 5-6টা আছে আর কি তাহলে এইখানে দেখেন যে আমরা হলো পিএইচডি থেকে একটা একটা করে চেক করাচ্ছি আমি যদি এইভাবে করি তাহলে আমার খুব সহজে এক ক্লিকে হয়ে যাচ্ছে সো আমার এটা হলো ফন্টের নামগুলো সিলেকশন হয়ে গেল তো এবার আমরা কি করব এখানে যে ফন্টগুলো আসলো এখানে আপনারা ইম্পোর্টে যাবেন ইম্পোর্টে গিয়ে এই স্টাইলের মাঝখানের যে অংশটুকু আছে এটাকে আমরা কপি করে ফেলবো কপি করে সিএসএস এ দিয়ে দিব আর কি হ্যাঁ আচ্ছা এইখানে একটা বিষয় এখানে হলো অর্থাৎ এই যে গুগলের ফন্টগুলো আমাদের প্রজেক্টে ইউজ করবো এখানে দুই ভাবে করা যায় একটা হচ্ছে ইম্পোর্ট স্টাইল দিয়ে আর একটা হচ্ছে লিঙ্ক স্টাইল দিয়ে লিঙ্ক স্টাইলে যদি আপনি দেন তাহলে এটাকে এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে কপি করে এটা আমাদের প্লেস করতে হবে হচ্ছে এই যে এখানে যেটা আমাদের হেড সেকশনে যে লিঙ্কগুলো আমরা প্লেস করি সেখানে আমাদের প্লেস করতে হবে ধরেন আমি সিম্পলি হচ্ছে এখানে পেস্ট করে দিই আচ্ছা কপি হয়নি মেবি আচ্ছা এটা কপি করে জাস্ট এইখানে পেস্ট করতে হবে অর্থাৎ আপনি যদি এখানে ইউজ করেন তাহলে এখানে সিএসএস ইউজ করার দরকার নাই হ্যাঁ যে কোনো এক জায়গায় তবে বেস্ট প্র্যাকটিস হলো যে সিএসএস এর মধ্যে ইম্পোর্ট স্টাইলে ইউজ করা ওকে আর আরেকটা বিষয় সেটা হলো যে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টাইল আছে অর্থাৎ style.css ফাইল এটা কিন্তু অলওয়েজ সবসময় থাকতে হবে হচ্ছে একদম শেষে অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটে যত সিএসএস থাকুক না কেন সবার শেষে থাকতে হবে মূলত আমাদের যে নিজস্ব স্টাইল সেটা হলো সবার নিচে থাকতে হবে হ্যাঁ ওকে আর এবার এখানে আরেকটা জিনিস যে হচ্ছে ইম্পোর্টে যখন আপনারা যাবেন এখানে দুই ধরনের দেখেন স্টাইল ট্যাগ আছে তো স্টাইল ট্যাগ এই সিস্টেমে যদি আপনি কপি করে দেন অর্থাৎ স্টাইল ট্যাগ সহ যদি দেন তাহলে এটাকে আপনাকে অবশ্যই এই যে আমাদের HTML এর হেড সেকশনের মধ্যে দিতে হবে আর যদি আপনি শুধু সিএসএস এর মধ্যে দিতে চান সেক্ষেত্রে মাঝখানের যে অংশটুকু অর্থাৎ স্টাইল ট্যাগ বাদ দিয়ে এইটুকু হচ্ছে আমাদের সিএসএস এর মধ্যে প্লেস করতে হবে ওকে হয়ে গেল এরপরে হচ্ছে কি ফন্ট ফ্যামিলি এটা আমাদের কপি করতে হবে ফন্ট ফ্যামিলিটা কোথায় এই ওয়েবসাইটটা বা আমাদের যেখানে ওয়েবসাইটটা আছে এটা মূলত টোটাল ওয়েবসাইটে একটা ফন্ট দিয়েই তৈরি তবে একটা ফন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে লাইট আছে বোল্ড আছে ইটালিক আছে হ্যাঁ তো যেহেতু পুরো ওয়েবসাইটটাতে একটাই ফন্ট ফ্যামিলি আছে সো আমরা যেটা করব যে টোটাল যে আমাদের ফন্ট ফ্যামিলি আছে এটা আমরা বডিতে দিয়ে দিব হ্যাঁ আমাদের যে বডি আছে এই বডির ভিতর হচ্ছে আমরা এই ফন্ট ফ্যামিলির নামটা দিয়ে দিব আর কি ওকে দ্যাটস ইট হয়ে গেল আচ্ছা এরপরে আমাদের আরো কিছু কাজ করতে হবে সেটা হলো আমাদের কাজের সুবিধার্থে অর্থাৎ কাজের ফ্লো নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি যে একটা কমেন্টিং নিলাম কমন MRKU কমন মার্কআপস অর্থাৎ কমন মার্কআপগুলো আমরা এক জায়গায় করব কমন মার্কআপ কি যে আমাদের এই যে টেমপ্লেট আছে এখানে যত হেডিং আছে যেমন ধরেন আমরা যদি দেখি এটা হলো H1 হবে এগুলো হচ্ছে H1 হবে তাহলে যত H1 আছে সবার যে কমন স্টাইলগুলো আছে সেখানে আমরা এখানে লিখে দেব হ্যাঁ তো চলেন একটা H1 কে আগে দেখে আসি যে এই যে H1 এটার কমন স্টাইল কি কি আছে দেখেন এটা হলো বোল্ড ফরম্যাটে আছে আর কালার আছে সাদা আছে আর হচ্ছে এটা হলো ফন্ট সাইজ হচ্ছে 42.16 পিক্সেল 16 দেওয়ার দরকার নেই সরাসরি 42 পিক্সেল তাহলে আমরা হচ্ছে দিয়ে দিই যে আমাদের ফন্ট সাইজ হচ্ছে এটার হবে হলো 42 পিক্সেল আর কালার হবে হচ্ছে আমাদের সাদা FFF সাদা আর হচ্ছে
ফন্ট ওয়েট, যেটা আমরা হচ্ছে তাহলে ফন্ট ওয়েট বলি, ফন্ট ওয়েট হবে কি যে বোল্ড। তাহলে এখন ফন্ট ওয়েট বোল্ডে দেখেন ভ্যালু কত, বোল্ডের ভ্যালু হলো 700, তাহলে আমরা এখানে দিয়ে দিব ফন্ট ওয়েটের ভ্যালু হলো 700। ওকে, আর কিছু আপাতত এখানে দেওয়ার দরকার নাই, দ্যাটস ইট, এতটুকুই। দেখেন এরপরে হচ্ছে আমরা স্টোরিতে ব্যাক যাই। এটা এখানে আরেকটা হেডিং, তো আমরা একটু ক্রস চেক করে দেখি যে এটার আর আগেটার হচ্ছে একই অবস্থানে কি, এটাও বোল্ড, হ্যাঁ এটা হচ্ছে 40 পিক্সেল দেখাচ্ছে, আর হলো এটার সবকিছু এক। তাহলে দেখেন যে এইটাকে মূলত আমরা হচ্ছে H1 দেব, আর এই যে যেগুলো আছে, এই যে একটা আছে, এগুলোকে সব H2 দেবো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা এটাকেই কপি করে ফেলি। হ্যাঁ, এটাকেই আমরা কপি করে অর্থাৎ এটা হলো H2 হবে, H2। আচ্ছা, H2 হবে, H2 এর ক্ষেত্রে দেখেন যে তাহলে এটা হবে কত পিক্সেল, এটা হলো 40 পিক্সেল, কালার সাদা হবে, ফন্ট ওয়েট আগের মতো যে 700 হবে, কারণ এটা হচ্ছে বোল্ড। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো যে দেখেন আমরা যাদেরকে H2 দেব তাদের এইটা কিন্তু সাদা, আবার এটা কিন্তু একটা গ্রে কালার দেখা যাচ্ছে, এটা একটা গ্রে কালার, এটা একটা গ্রে কালার, এটা একটা সাদা আছে, একটা সাদা আছে। তাইলে আপনি দেখবেন যে প্রায়োরিটি কোনটা, প্রায়োরিটি কি আছে, যেটা প্রায়োরিটি কালার অর্থাৎ বেশি ব্যবহার হচ্ছে কোনটা, হ্যাঁ সেটাকে আমরা হচ্ছে কমন রাখবো, আর অন্যটার জন্য হলো আমরা আরেকটা কালার প্লেস করে দেবো আর কি। হ্যাঁ, তো একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো যে এখানে যেহেতু গ্রে কালার আছে আর সাদা কালার আছে, তাইলে আমরা একটা কাজ করতে পারি H2 ক্ষেত্রে, যে কালারটাকে আমরা এইখানে দেব না, আমরা এখানে একটা ক্লাসের নাম দিয়ে দিতে পারি, যে ধরেন এইভাবে যে হোয়াইট, WHIT হোয়াইট, অর্থাৎ যেখানে কোনো হোয়াইট ক্লাস থাকবে সেটার কালার হবে মূলত কি সাদা, FFF সাদা। আর আরেকটা জিনিস নেই, যেটার হলো হচ্ছে আরেকটা হচ্ছে গ্রে কালার আছে, তো আমি এটাকেই কপি করছি আবার, যে এটা যে গ্রে নামে আমরা আরেকটা ক্লাস নিলাম, যে GRAY গ্রে নামে। তো গ্রে নামে কালার নিয়ে আমরা গ্রে কালার কোডটা এখান থেকে দেখে আসি, চলেন এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে কালার কোডটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হলো গ্রে কালার, অর্থাৎ যেখানে সাদা লাগবে সেখানে আমরা হোয়াইট এই ক্লাসটা ব্যবহার করব, আর যেখানে গ্রে কালার লাগবে সেখানে এই ক্লাসটা ব্যবহার করবো, দ্যাটস ইট। ওকে, এরপরে দেখেন যে আমাদের H2 গেল। এখন এই যে যেগুলো আছে, যে এগুলো হচ্ছে মূলত H3, এগুলো H3 হবে। সো আমরা এইগুলোর কি স্টাইল আছে, এটাও বোল্ড ফরম্যাটেই আছে, সবই ঠিক আছে, জাস্ট ফন্ট সাইজটা হলো 24 পিক্সেল। সো তাহলে আমি এটাকে আবার কপি করে এখানে হলো এটা H3 হবে আমাদের, যে H3 ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, আর হলো ফন্ট ওয়েট হচ্ছে 700, ঠিক আছে, আর কিছু লাগবে না আর কি। কালার এটার ক্ষেত্রে একই অবস্থা, যে কিছু কালার আছে আমাদের যে সাদা, আর কিছু কালার হচ্ছে আমাদের আছে কি বলে যে গ্রে কালার, যেমন এখানে হচ্ছে গ্রে কালার আছে। তবে আপনারা যদি চান একটা কাজ করতে পারেন, যে কোনো একটা কালারকে প্রথমে আমরা ডিফল্ট রাখতে পারি। হ্যাঁ, একটা কালারকে ডিফল্ট রাখা যেতে পারে, সেটা হোক গ্রে। গ্রে কালারটাকে হয়তো গ্রে কালারের আধিক্যই মনে হচ্ছে বেশি, গ্রে কালারের যদি আধিক্য বেশি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে অর্থাৎ এই গ্রেটাকে আমরা হচ্ছে এখানে কালার হিসেবে দিয়ে দিতে পারি, এখানেও দিয়ে দিতে পারি। তাহলে যেটা হবে যে যেখানে যেখানে আমাদের হোয়াইট লাগবে সেখানে দিয়ে দিব, আর গ্রেটা হলো ওভাররাইড হয়ে যাবে তখন, তাহলে গ্রের জন্য আমাদের আলাদা ক্লাস দেওয়ার দরকার নেই। ওকে, এটা হয়ে গেল, তাহলে আমাদের H3 হয়ে গেল। এরপরে আসলো কি, এরপরে আসলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফগুলো আছে দুইটা আছে, এটা একটা দেখবো, এটা একটা দেখবো। এটা আগে দেখি কি অবস্থা। এটা হচ্ছে রেগুলার আছে 18.58 পিক্সেলস আছে, আর একটা কালার দেওয়া আছে। আচ্ছা, এই কালারটা আমি কপি, এটা মানে গ্রে কালারই আর কি, মনে হচ্ছে 61। আচ্ছা, এটা একটা আমরা হলো আরেকটা দেখে আসি, যে এইখানে যে প্যারাগ্রাফটা আছে এটার কি অবস্থা, এটা একটু দেখে আসি। এটা হলো লাইট কালারের আছে, এটা লাইট কালারের আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা আগে ধরি, কারণ এটা প্যারাগ্রাফ, উপরের এটা প্যারাগ্রাফ নাও হতে পারে, কারণ এটা নর্মালি একটা সাব হেডিং হতে পারে। তো H4 বা এই ধরনের কিছু আমরা দিতে পারি। তো ধরেন এটা তাহলে কি, যে টিটিএলএম ওয়েব লাইট, এটা আমরা দেখি যে তাহলে এটা আমাদের প্যারাগ্রাফের স্টাইল হবে, লাইট, আর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। ওকে, তাহলে আগের মতোই আমরা চলে যাই, যে বা আপনি এটাকে ইচ্ছা করলে এটাও আমরা কপি করে ফেলতে পারি, যে এটা হলো তাহলে কত পিক্সেল আমরা দেখলাম, 14 না 16 পিক্সেল মেবি, হ্যাঁ 16 পিক্সেল। আর কালারটা হলো এই কালার 61, আমরা কালারটা নিয়ে নিচ্ছি,
যে কালার এটাও ঠিক আছে, একই কালার দেওয়া আছে। আর হলো হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে লাইট ছিল, তো চলেন লাইটের কত ছিল আমরা একটু দেখে আসি। লাইটের ছিল হলো 300, তাহলে আমাদের সেক্ষেত্রে ফন্ট ওয়েট হবে আমাদের এটা 300। লাইট, হ্যাঁ লাইট ছিল এটা আমাদের। ওকে, তাহলে এটা হয়ে গেল। আমরা আরো যে একটা চেক করে একটু দেখবো যে আর কোথাও প্যারাগ্রাফ আছে কিনা। যেমন এইখানে একটা প্যারাগ্রাফ, এটা অন্যটা দেব আমরা। ওকে, এইখানে একটা অন্য একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এটা যখন আসবে তখন আমরা দেখতেছি যে এটা কোন ধরনের প্যারাগ্রাফ। এইখানে হলো আমাদের আপাতত আছে, এইটাকে আরেকবার একটু আমরা দেখি, যেটা হলো রেগুলার আছে, এটা 18 পিক্সেল আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা একটা H4 এ দিতে পারি। হ্যাঁ, যে H3 পরে এটাকে কপি করি আমরা। সরি, এটা হলো প্যারাগ্রাফ ছিল আমাদের, এটা হলো প্যারাগ্রাফ ছিল। তাহলে আমরা এর উপরে H3, এখানে আমরা একটা কপি করি, এটা হচ্ছে আমাদের H4 হবে। H4 এর ক্ষেত্রে যেহেতু এটা একটা সাবহেডিং আমাদের, H4 এর ক্ষেত্রে কি আসছে 18 পিক্সেল, আর এবং এটার একটা নির্দিষ্ট কালার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে 18 পিক্সেল, এবং হচ্ছে এটা কালার একটা দেওয়া আছে। আর একটা ফন্ট ওয়েট কত, এটা রেগুলারের ফন্ট ওয়েট মেবি 400 ছিল। হ্যাঁ, রেগুলারের ফন্ট ওয়েট আমাদের 400 ছিল। সো আমরা হচ্ছে রেগুলারের ফন্ট ওয়েট এটা 400 করে দিলাম। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের H4 হয়ে গেল, প্যারাগ্রাফও হয়ে গেল, সবই হয়ে গেল। আর লাস্ট আরেকটা জিনিস আছে, যে এইখানে যেটা আছে আমাদের, যে এইখানে একটা দেখেন যে ইটালিক ফরম্যাটের একটা আছে। এটা যদি আমরা একটু দেখি, এই যে ইটালিক ফরম্যাটের একটা আছে। তো ইটালিক ফরম্যাটের হচ্ছে এটা আমরা হচ্ছে করে দিতে পারি, এটাও একটা প্যারাগ্রাফ হতে পারে আর কি। প্যারাগ্রাফ দিয়ে আমরা হচ্ছে তাহলে এটার একটা স্টাইল করে দিতে পারি। এটা হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, অর্থাৎ এই যে পিকেই নেই, এটা ধরনের প্যারাগ্রাফ আকারেই নেই, আমরা প্যারাগ্রাফ আকারে নিয়ে এর একটা ক্লাস দিই, অর্থাৎ ইটালিক, ITALIC ইটালিক নামে একটা ক্লাস দিলাম। সেক্ষেত্রে এটা দেখেন যে এটা হলো 21 পিক্সেল, এবং হচ্ছে এটা সাদা কালার হবে, অর্থাৎ এটা হচ্ছে 21 পিক্সেল এবং এটা হচ্ছে সাদা কালার হবে, সেটা হলো FFA, এবং এটা হলো হচ্ছে ইটালিক হবে। তাহলে ইটালিকের হচ্ছে ফন্ট ওয়েট কত ছিল আমাদের, দেখেন যে ইটালিকের রেগুলার 400, রেগুলার 400 ইটালিক। তাহলে আপনি হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ 400 ইটালিক এই ফরম্যাটে হবে হচ্ছে ফন্ট ফ্যামিলির নামটা আমাদের। ফন্ট ওয়েট হলো 400 ইটালিক। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপরে আমরা আরো কিছু কাজ করব এখানে, সেটা হলো হচ্ছে একটা ওয়েবসাইটে যাতে ইউএল থাকে, যাতে আপনারা জানেন যে ইউএল এর বাই ডিফল্ট হিসেবে বামে একটা বুলেট পয়েন্ট সিম্বল আসে। তো যত ইউএল আছে সবগুলোকে আমরা হচ্ছে লিস্ট স্টাইল নাম করে দেব। আর আমাদের যত হচ্ছে আছে মানে অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট, এবং অ্যাঙ্কর টেক্সটকে যত হোভার করা হয়, বুটস্ট্র্যাপ থেকে যেটা হয়, অ্যাঙ্কর টেক্সটকে হোভার করলে নিচ দিয়ে একটা দাগ চলে আসে। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সটটা, তো আমরা এগুলো হচ্ছে সবগুলো টেক্সট ডেকোরেশন হলো নাম করে দেব। ওকে, টেক্সট ডেকোরেশন নাম হয়ে গেল, আর এখানে একটা বাই ডিফল্ট হিসেবে ক্লাস হয়ে গেল। তাহলে যেটা হলো যে আমাদের দেখেন কমন স্টাইল যেগুলো আছে আমরা একবারে লিখে ফেললাম। হ্যাঁ, এগুলো আমাদের কমন স্টাইল একবারে লিখে ফেলার কারণে সুবিধা হবে কি, যে এগুলো আমাদের বারবার বিভিন্ন সেকশনে লিখতে হবে না, আমরা একবার লিখলেই সব জায়গায় সমানভাবে কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের জেনারেল স্টাইল শেষ। এবার হলো আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ একবারে হেডার সেকশন থেকে কাজ শুরু করব। হ্যাঁ, তো চলেন চলে যাচ্ছি হচ্ছে হেডার সেকশনে। সবার প্রথমে যেটা করতে হবে যে এই ছবিটাকে আলাদা করে নিতে হবে, কারণ এটা একটা লোগো। তো আপনি এখানে সিলেক্ট করে এটা লেয়ার সিলেক্ট করে এটার উপর ক্লিক করে দেখেন লোগোটা কোথায় আছে, এই যে লোগোটা এখানে। অল্টার ধরে এটাতে প্রেস করেন, ইমেজ, এটা আমরা ট্রিম করলাম, ট্রিম করে ওকে, লোগো আলাদা। এবার ফাইল, তারপর হচ্ছে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব দিলাম। এবার হচ্ছে এটা অবশ্যই PNG হবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড নাই। এবার সেভ দিলেন, কোথায় সেভ করবেন, এটা হলো ডেস্কটপে দেখাই দেবেন। এইখানে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করি, হ্যাঁ, যে ইমেজ, অর্থাৎ যত ইমেজ থাকবে এই ফোল্ডারের মধ্যে থাকবে, IMG ফোল্ডারে। ইমেজের মধ্যে এটা কি হবে, লোগো এলো, জিও লোগো ডট PNG, আমরা লোগো নামে সেভ করলাম। ওকে, ডান, লোগো আলাদা হয়ে গেছে। ওকে, এবার আমরা একটা কাজ করব, সেটা হলো একদম শুরুতে চলে যাব। শুরুতে চলে গিয়ে এইখানে একটা জিনিস, সেটা হলো এই লোগো এবং হচ্ছে এটা মেনু, এই দুইটা সহ হলো মূলত হেডার সেকশন। আর এই যে একটা এখানে লেখা দেখাচ্ছে এটা বাটন, এটা একটা স্লাইডার সেকশন হবে। দুইটা সেকশন আছে এখানে।
আর আরেকটা কাজ করব আমরা, সেটা হলো যে এই স্লাইডার সেকশনটা স্লাইড হবে, এই স্লাইডারের উপরে মূলত হচ্ছে এই আমাদের যে লোগো এই হেডার সেকশন আছে এটা হলো স্লাইডারের উপরে থাকবে আর কি। হ্যাঁ, তো চলেন আমরা মার্কআপ শুরু করি। আমরা HTML-এ চলে যাচ্ছি, এটা একটু বড় করে নিচ্ছি। আরেকটা কাজ করি, এগুলো সব একদিকে করে নিই, তাতে সুবিধা হবে। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা হচ্ছে শুরুতে কাজ করার সময় কমেন্ট করে নেবেন, তাহলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে। হেডার সেকশন, এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে দিলাম হচ্ছে এন্ড হেডার সেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা HTML5 এর যে হেডার ট্যাগ ছিল আমরা সেটা ইউজ করব। হেডারের মধ্যে দেখেন আবার এবার কলামের হিসাব করতে হবে। আপনারা যে বুটস্ট্র্যাপে দেখছেন, তাহলে এটা হলো আমরা দেখছি কয় কলাম, 3 কলাম আছে। এখানে টোটাল কয়টা কলাম, 1 2 3 4টা। তাহলে আমরা জানি কি বুটস্ট্র্যাপে কলামিং সিস্টেম কত, 12টা। তাহলে সেই হিসাবে তাহলে এখানে যেহেতু জেনারেল হিসেবে এরা হলো 1 2 3 4টা কলামে ভাগ করছে, তার মানে প্রত্যেকটা কলামের মধ্যেও আবার 3 কলাম করে আছে। তাহলে 3 6 9 12। তাহলে লোগো থাকবে মূলত আমাদের 3 কলামের মধ্যে, আর বাকি কলামগুলোর মধ্যে থাকবে মূলত মেনু। তাহলে চলেন আমরা হচ্ছে এখানে তাহলে কি নিতে হবে, আরেকটা জিনিস যে ডানে বামে যেহেতু আমাদের ফাঁকা থাকবে সেহেতু আমাদের কি নিতে হবে, কন্টেইনার নিতে হবে। সো আমরা নিলাম কন্টেইনার। এরপরে আমাদের নিতে হচ্ছে কি যে রোর মধ্যে তাহলে এবার হচ্ছে কল এক্সেল আমাদের কত 3 হচ্ছে একটা, এটাকে আমি ডুপ্লিকেট করি। কন্ট্রোল শিফট ডি চাপলে ডুপ্লিকেট হবে, যে কোন লাইনের যে কোনো এক জায়গায় মাউস রেখে কন্ট্রোল শিফট ডি চাপবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে হবে হচ্ছে লোগো। আমরা লোগোর জন্য এটা হচ্ছে তাহলে আলাদা একটা ডিভ নিয়ে নিচ্ছি লোগো। এর ভিতর হচ্ছে লোগো যেহেতু ক্লিকেবল তাহলে অ্যাঙ্কর টেক্সট হবে, আপনি হ্যাশ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে লোগো, তো একটা ছবি আইএমজি, তাহলে ছবিটা কোথায় আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে স্ল্যাশ এলো যে লোগো ডট পিএনজি এই নামে আছে। ওকে, তাহলে আমাদের লোগোর মার্কআপ শেষ। এবার হলো আমাদের মেনুর মার্কআপ। মেনু, এই যে মেনু আছে সেই মেনুর জন্য মার্কআপ করতে হবে আমাদের। তো মেনুর জন্য হচ্ছে বুটস্ট্র্যাপের আপনি এখানে একটা ক্লাসও নিয়ে নিতে পারেন, MENU মেনু, এটা না নিলেও সমস্যা নেই। এরপরে হলো আপনি বুটস্ট্র্যাপের যে ক্লাস HTML5 এর মেনুর জন্য যে ট্যাগ আছে ন্যাভ, এই ন্যাভটা নিতে পারেন। ন্যাভ এর ভিতর হচ্ছে সবসময় মেনুগুলো তৈরি হয় ULLI আকারে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট এলআই, আবার যেহেতু ক্লিকেবল হবে প্রত্যেকটা মেনু এই কারণে হচ্ছে ক্লিকেবল। আর প্রথমটা তাহলে কি আছে, হোম, তারপর দেখেন হোম, অ্যাবাউট, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করি, তাহলে হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে ওয়ার্ক, তারপর হলো ব্লগ, যে ব্লগ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। এই লাইনটা দরকার নেই। কোনো লাইনকে রিমুভ করার জন্য লাইনের কোনো এক জায়গায় মাউস রেখে কন্ট্রোল শিফট কে চাপলে সেই লাইনটা ডিলিট হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমাদের দুইটা পোর্শন শেষ, যে প্রথমে আমাদের এই হেডারের পার্টটা শেষ। তাহলে হেডারের পরে কি পার্ট হবে দেখেন, হেডারের পরে মূলত হবে যে এখানে একটা স্লাইডার যে পার্ট আছে সেই স্লাইডারের পার্টটা হবে। তো আমরা এখানে আবার একটা কমেন্টিং নিয়ে আসি যে হচ্ছে স্লাইডার, SLIDR স্লাইডার সেকশন। এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, যে এখানে আমি লিখে দিলাম যে হচ্ছে এন্ড স্লাইডার সেকশন, অর্থাৎ এখানে আমাদের স্লাইড। আর সেকশনগুলো হয় হচ্ছে HTML5 এর সেকশন ট্যাগ দিয়ে SCTRL সেকশন ডট, আপনি এটার একটা নাম দিলে স্লাইডার ক্লাস অ্যাড হয়ে গেল। তাহলে এখানে আগের মতোই যেটা দেখেন যে এটা হলো আমাদের স্লাইডারটা ফুল উইথ পুরোটা জুড়ে থাকবে, বাট এই লেখাগুলো যেগুলো আছে লেখাগুলো দেখেন কিরকম থাকবে, এখানে একটা দেখার বিষয় আছে যে লেখাগুলো দেখেন যে বাম পাশে 1 কলাম পরিমাণ গ্যাপ থাকবে আর ডানেও 1 কলাম পরিমাণ গ্যাপ থাকবে। ওকে, তাহলে চলেন আমরা শুরুতে তাহলে কন্টেইনার নিয়ে নিই, কন্টেইনার, তারপরে হলো আমাদের রোর পরে হচ্ছে কি কলাম দিতে হয়, আমাদের দিলাম কল এক্সেল। এখন দেখেন যে আমরা জানি কি এটা তাহলে 12 কলাম, 12 কলামের মাঝখানে এখানে বামে একটা ফাঁকা, ডানে একটা ফাঁকা, তার মানে থাকলো কত, 10। তাহলে সেটা আমি 10 দিলাম। ওকে, 10 দেওয়ার পর একটা কাজ করতে হবে, এই যে বামে আমরা এক কলাম পরিমাণ ফাঁকা রাখবো, এটার জন্য একটা ক্লাস লিখতে হবে, একটা স্পেস দিবেন, এখানে স্পেস দিয়ে লিখবেন হচ্ছে অফসেট, অফসেট এক্সেল 1, অর্থাৎ এক্সেল যখন থাকবে, অর্থাৎ এক্সেল সাইজের ডিভাইসের ক্ষেত্রে ডানে 1 কলাম পরিমাণ ফাঁকা থাকবে, তারপরে শুরু হবে কত, 10 কলাম। তাহলে দেখেন প্রথমে ডানে 1 কলাম ফাঁকা, তারপরে 10, আর হলো
সরি, প্রথমে বামে 1 কলাম ফাঁকা, তারপরে হলো 10, আর ডানে হলো অটোমেটিক্যালি 1 কলাম পরিমাণ এমনিতেই ফাঁকা থাকবে আর কি। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে এরপরে হচ্ছে এর ভিতর হলো আমরা আরেকটা ক্লাস নেই, যে SLI ডিয়ার স্লাইডার কন্টেন্টস, CONTENT স্লাইডার কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম। স্লাইডার কন্টেন্টের মধ্যে প্রথমে কি আছে, এই পোর্শনটা আছে হচ্ছে H1 হিসেবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ওকে দিয়ে কপি করে কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিলে হয়ে যাবে। তাহলে এটা হবে কি H1, H1 এর ভিতর আমরা লেখাগুলো বসাই দিলাম। এরপরে হলো কি একটা বাটন হবে আমাদের এইখানে। আচ্ছা, এইখানে হলো ওকে, আমাদের এরপর হচ্ছে এখানে বাটন হবে একটা, বাটনটা আমরা এখানে দিয়ে, আচ্ছা এটা একটু এই দিকে যাবে, এইখানে অ্যালাইনমেন্টটা ঠিক করি। ওকে, বাটনের দিলাম। আর বাটনের ভিতর কি লেখা আছে সে দেখেন, যে ওয়ার্ক উইথ আস। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়ার্ক উইথ আস। ওকে, ওয়ার্ক উইথ আস। আর এইখানে হলো একটা আমরা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দেই, যে বাটন নিয়ে আসার জন্য দিতে হয় BTN, তারপরে হচ্ছে BTN প্রাইমারি। ওকে, মোটামুটি দেখেন যে আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে বাটন এবং এই টেক্সটগুলো আছে সব দুইটাই কিন্তু কি থাকবে, সেন্টারে থাকবে। সেন্টারে থাকার জন্য আমরা একটা কাজ করতে পারি, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, নাম হলো টেক্সট সেন্টার, মানে সবকিছু আমাদের সেন্টারে থাকবে। ওকে, এখন আমরা একটা কাজ করি, এটা যদি আমরা ব্রাউজারে দেখি, দেখেন এই যেখানে টেক্সট সব চলে আসছে আর কি, সবই চলে আসছে, লেখাগুলো চলে আসছে, লোগো চলে আসছে। এখন এটাকে আমাদের স্টাইলাইজ করতে হবে। হ্যাঁ, তো চলেন একটা একটা করে শুরু করি। তো আমরা একটা কাজ করি, এই পাশে আমরা হলো এটা হচ্ছে হেডার, HAD হেডার স্টাইল, আর আরেকটা হবে হচ্ছে আমাদের স্লাইডার স্টাইল। সবগুলোকে আপনার কমেন্ট করে রাখবেন শুরুতে, তাহলে কোন কাজের জন্য কোথায় CSS লিখছেন এভাবে আলাদা আলাদা প্যাকেজ আকারে থাকবে, পরবর্তীতে বুঝতে গেলে খুব সহজ হবে। হ্যাঁ, তো আমাদের যে স্লাইডার সেকশন আছে, এই স্লাইডার সেকশনের পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিয়ে নিচ্ছি, যে অর্থাৎ এই যে আমাদের স্লাইডার সেকশন আছে, আমি কোডটা রেখে দিচ্ছি। তাহলে ক্লাসের নাম কি ছিল আমাদের, দেখেন এই যে স্লাইডার, টোটাল সেকশনটা কি স্লাইডার। হ্যাঁ, তাহলে আমি টোটাল সেকশন যে স্লাইডার আছে SLI ডিয়ার, অর্থাৎ স্লাইডারটাকে নিলাম, নেওয়ার পর এটা কি দেবো, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি হবে, যে আমাদের এই যে কালারটা আছে, এই কালারটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অ্যাড হবে। ওকে, আর আপাতত এতটুকুই থাক। আমরা যদি এখন এটাকে দেখি রিলোড দিয়ে, দেখেন কালারটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কাজ করি আমরা, যে আমরা এখানে PhD থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে মেনুর অংশগুলো, এগুলো কোথায় চলে আসবে, এগুলো মূলত হচ্ছে এই স্লাইডারের উপরে চলে আসবে। তো কোনো কিছুকে মুভ করার জন্য আমাদের পজিশনিং করতে হয়, আপনারা দেখেছেন। তো পজিশনিং কিভাবে করব, অর্থাৎ আমাদের যে হেডার সেকশন আছে, এই যে হেডার সেকশন, এই যে শুরুতে যাই আমাদের হেডার, এটা একটা ট্যাগ, তো আমি এই ট্যাগটাকেই ধরলাম, এটা হচ্ছে পজিশনিং করবো আমরা। হ্যাঁ, তো আপনারা জানেন যে আমরা পজিশনিং করতে গেলে আমার প্যারেন্ট এলিমেন্টটাকে কি করি আমরা, যে পজিশন রিলেটিভ, এবং যাকে আমরা মুভ করতে চাই তাকে করি হলো অ্যাবসোলেট। আমি এখন কাকে মুভ করতে চাচ্ছি, আমি চাচ্ছি হেডারকে মুভ করে কোথায় নিয়ে আসবো, হেডারকে মুভ করে আমি স্লাইডারের উপরে নিয়ে আসবো। তো এর কারণে আমি স্লাইডারকে করবো হচ্ছে পজিশন অ্যাবসোলেট। ওকে, তাহলে প্রশ্ন হলো যে আমরা তো তাহলে কাউকে রিলেটিভ করলাম না, তাহলে আমি রিলেটিভ এখন কাকে করব। হ্যাঁ, তো রিলেটিভের বিষয়টা হলো যে তাহলে হেডারের প্যারেন্টসকে, হেডারের প্যারেন্টস হচ্ছে বডি, তো বডি হচ্ছে বাই ডিফল্ট হিসেবেই আমাদের হচ্ছে পজিশন রিলেটিভ থাকে, তো একে আর আলাদাভাবে পজিশন রিলেটিভ করার দরকার হয় না, যার কারণে আমি সরাসরি হেডারের পজিশন দিলাম হচ্ছে অ্যাবসোলিউট। এখন যদি আপনি আউটপুট দেখেন, এটা দেখেন উপরে চলে আসছে, বাট সব এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, মেনু টেনু লোগো, এবং দেখতে পাচ্ছেন লোগো ক্লিকেবল হচ্ছে না। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে হবে, এটা আমাদের টপ দিতে হবে সবগুলো, অর্থাৎ যে চারটা ভ্যালু আছে, টপ 0, লেফট 0, তারপরে হচ্ছে রাইট 0, মানে যতগুলো আছে ভ্যালু সবগুলো আমাদের 0 করে দিতে হবে। আর হচ্ছে আরেকটা ভ্যালু আছে কি, যে বটম যেটা আছে এই ভ্যালুটাও 0 করে দিতে হবে। চারটা ভ্যালু, অর্থাৎ একদম উপরে থাকবে, এই কারণে এই ব্যবস্থা। ওকে, এখন দেখেন হচ্ছে ঠিকঠাক মতো চলে আসছে আর কি। আচ্ছা, এটা উপরে চলে গেছে, এগুলো হচ্ছে আমরা ঠিক করতেছি আর কি। একটা কাজ করি, এই যে আমাদের হলো স্লাইডার আছে, এই স্লাইডারটা আমরা এটা একটা হাইট দিই, হাইট হচ্ছে 100 VH।
100 ভিএইচ মানে হলো যে এই কোন একটা স্ক্রিনের সাইজ যত বড়, হ্যাঁ, স্ক্রিনের সাইজ যত বড় এই স্লাইডারের গুলো এই টোটাল স্ক্রিন জুড়ে থাকবে। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন যে আমার এই মনিটরের স্ক্রিন সাইজ যত বড় এই স্লাইডারের অর্থাৎ এই স্লাইডার কিন্তু এই তত অংশ জুড়ে এই স্লাইডারটা থাকতেছে। আর 2 নাম্বার একটা কাজ, যে এই যে কন্টেন্ট এবং এই লেখাটা কি করতে হবে, এই মাঝখানে নিয়ে আসতে হবে, হ্যাঁ। অর্থাৎ সেটা হলো মোবাইলে দেখুক বা এর চেয়েও বড় কোনো ডিসপ্লেতে দেখুক, যে ডিভাইসে দেখুক না কেন, এই লেখা এবং বাটনটা অলওয়েজ কি থাকবে, এখানে মাঝখানে থাকবে। এই মাঝখানে নিয়ে আসার জন্য হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপদের কিছু ক্লাস এখানে অ্যাড করতে হবে। সিম্পলি খুব সহজ, আপনারা হলো স্লাইডারে যাবেন, স্লাইডার সেকশনে গিয়ে কন্টেইনারের সাথে দিবেন হলো H100, অর্থাৎ হাইট হবে 100, রোর সাথেও একই দিবেন, রোর সাথেও দিবেন হলো 100। আর একটা ক্লাস অ্যাড করবেন, সেটা হলো অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা অ্যালাইন আইটেমস গুলো কি হবে, অটোমেটিক্যালি ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার হয়ে যাবে। আমি যদি এখন দেখেন অটোমেটিক্যালি এটা সেন্টারে চলে আসছে আর কি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এই যে এটাকে এখন স্টাইল করে ফেলতে হবে। এটা তো আর এরকম থাকবে না, এটা কি থাকবে যে আমরা যদি ইতে যাই, আমাদের এই কোডিং এ যাই, দেখেন এটা হলো ডান পাশে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে, হ্যাঁ, ডান পাশে অ্যালাইনমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এরকম লম্বালম্বি থাকবে। তো এটা আমরা কিভাবে করব, খুবই সহজ, চলেন কাজটা। তো নাম্বার 1 হলো আমরা হেডারে চলে যাচ্ছি, কারণ এটা হেডারের স্টাইল যেহেতু। তাহলে আমরা এইখান থেকে যেটা করতে পারি সেটা হলো যে মেনু নামে যে ক্লাস ছিল, মেনু থেকে ধরতে পারি আমরা, যে দিল ডট মেনু, এর ভিতরে যে ন্যাব নামে ক্লাস ছিল, ন্যাবের ভিতরে যে ইউএল ছিল, দেখেন স্টেপ বাই স্টেপ করলে কাজগুলো অনেক সহজ হবে। অর্থাৎ মেনু, তার ভিতর ন্যাব, তার ভিতর ইউএল। আচ্ছা, এই পর্যন্ত থাক, আরেকটা নেই, ধরেন যে হচ্ছে 3টা নিয়ে নেই প্রথমে আমরা, হ্যাঁ, এটা আরেকটা নেই। তাহলে ইউএল এর পরে কি আছে, এলআই। তাহলে ইউএল এর পরে হচ্ছে আমি এখানে দিলাম এলআই, আর আরেকটা অপশন আছে হচ্ছে এখানে এল এর পরে আবার কি আছে, এ। তাহলে আমি প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা স্টাইল করে ফেললাম। ওকে, তাহলে 4টা, প্রথমে ইউএল, তারপর ইউএল এলআই, তারপর ইউএল এলআই এ, 4টার জন্য। ওকে, তাহলে সবার প্রথমে যেটা করতে হবে যে ন্যাব ইউএল এলআই, প্রত্যেকটা আইটেম এ তো মূলত এলআই গুলোকে আমি কি করব হচ্ছে ফ্লোট লেফট করে দেব। ফ্লোট লেফট করে দিলেও হবে, যেমন আমি দেখাচ্ছি আপনাদের, যে আমি যদি ফ্লোট লেফট করার পরে এটাকে দেখিয়ে দেয়, তার লেফটে চলে গেছে। তো এই সিমিলার কাজটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। আপনি যদি ফ্লোট লেফট না দিয়ে আপনি যদি ডিসপ্লে দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক দেই, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। দেখেন একই সিমিলার ওয়েতে কাজ করছে, যে কোনো একটা দিলেই হবে আর কি। ওকে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, আর এটাই থাক। আরেকটা জিনিস, যে আমাদের মেনুটা কিন্তু ডান দিক বরাবর থাকবে। তাহলে এই যে আমাদের ইউএল যেটা আছে, ইউএল কে আমরা একটা কাজ করি, ফ্লোট রাইট দিয়ে দিই। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে এখানে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ফ্লোট লেফটই থাক আপাতত এখানে। আচ্ছা, আমাদের ডানে এখনো যায়নি, না যাওয়ার কারণ কি দেখি, আমরা এখানে ফ্লোট রাইট দিয়েছি আমরা, এবং এটাকে হচ্ছে লেখাগুলোকে ফ্লোট লেফট দিয়েছি, বাট তাও আমাদের এটা যায়নি কেন, সেটা হলো আমাদের এখানে এই যে আমরা এখানে ভুল করেছি। কারণ হলো হচ্ছে লোগোর ক্ষেত্রে আমরা 3 কলাম দিয়েছি, আর তাহলে 12 থেকে 3 বাদ দিলে আর থাকলো 9, এখানে 9 দিতে হবে। কারণ হলো এরা সেই 3 কলামের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, যার জন্য প্রবলেম হচ্ছিল। ওকে, এখন দেখেন অটোমেটিক্যালি এই পাশে চলে গেছে আর কি। আচ্ছা, এখন প্রত্যেকটার দেখেন যে 2টার মাঝখানে গ্যাপ থাকবে, এই যে একটা গ্যাপ থাকবে। তো গ্যাপ হচ্ছে আমরা কোন পাশে দেব আর কি, যেহেতু ডান পাশে অ্যালাইনমেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লেফটে একটা মার্জিন দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো চলেন এখানে আমরা যদি দেখি যে গ্যাপটা কতখানি, কিবোর্ড থেকে এম চাপলে আপনারা এইভাবে করতে পারবেন। এখানে হচ্ছে গ্যাপটা আছে, দেখেন যে হচ্ছে উইথটা দেখেন 46 মানে 45 পিক্সেল হবে আর কি। তো আমরা একটা কাজ করি, যে যেটা আছে, এই তো মূলত আমাদের হলো এই যে ক্লিকেবল আইটেমসটা হোম। তো এটা হলো মার্জিন লেফট দিয়ে দিয়েছে 45 পিক্সেল। ওকে, এখন যদি আমরা এটা দেখি, তাহলে দেখেন সুন্দর করে যার যার মতো লেফটে চলে গেছে আর কি। আচ্ছা, এটা এখন অনেকগুলো বিষয় এখান থেকে আমাদের দেখতে হবে। সেটা হলো আমি একটু টি চেপে
এটা হলো রেগুলার ফন্টে আছে। ওকে, রেগুলার ফন্টে আছে, সাইজ আছে 16 পিক্সেল আর কালার আছে সাদা। তাহলে আমরা এখানে বেশ কিছু এলিমেন্ট একটা দেব, যে ইউএল এর মধ্যে কালার হচ্ছে সাদা, আর ফন্ট সাইজ, ফন্ট স্টাইল না, ফন্ট সাইজ ফন্ট দূর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। আর কি দিতে হচ্ছে যে আমাদের হলো ফন্ট ওয়েট দিতে হচ্ছে, এটা হলো রেগুলার, সো এটা হলো 400, রেগুলার ফন্ট ওয়েট হলো 400। ওকে, আরেকটা জিনিস এখানে সেটা হলো যে সবগুলো দেখেন আপার কেজে আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে দিই। টেক্সট ট্রান্সফর্ম সবগুলোই কি হবে, আপার কেস। ক্লায়েন্ট হচ্ছে লোয়ার কেস দিক বা আপার কেস দিক, যেটাই হোক দিক, সেটা অটোমেটিক্যালি লোয়ার কেসে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এর পরের কাজ হলো আমাদের যে আমরা যদি পিএইচডিতে দেখি যে প্রত্যেকটার দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ প্রথমে একটা সিলেক্ট করা থাকবে। হ্যাঁ, যে কোনো একটা আইটেম, যেমন এখানে হচ্ছে আমাদের যে হোম আইটেম আছে এটা হলো সিলেক্ট করা আছে, আর বাকিগুলো হচ্ছে কি আছে আমাদের, বাকিগুলো হচ্ছে যখন হোভার করব তখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু নিয়ে নিচ্ছি, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি। তো আমরা একটা কাজ করি, এইখানেই রাখি আর কি এইটা। তার আগে এইটাকে আমরা নিই, অর্থাৎ এই এলিমেন্টটাকে ধরে নিচ্ছি, যে এটাকে একে যখন আমরা হোভার করবো, এই সোভিয়ার হোভার করব, তখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে কালারটা আছে এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আর কি। এটা আরেকটা জিনিস আমাদের এখানে দিতে হবে, সেটা হলো যে একটা প্যাডিং দিতে হবে। হ্যাঁ, এখানে একটা প্যাডিং দিতে হবে, অর্থাৎ আমি যদি এখন দেখাই যে এটা দেখেন, এখন যদি মাউস নিয়ে যায় দেখেন একদম গায়ে গায়ে লেগে আছে। তো গায়ে গায়ে লেগে থাকলে তো হবে না, এটা হচ্ছে প্যাডিং দিতে হবে। তো প্যাডিং এখান থেকে আমরা মেপে দেখতে পারি যে ডানে বামে কতখানি আছে, দেখেন 18 মানে 15 পিক্সেলের মতো আছে। আর উপরে নিচে মেবি উপরে নিচেও হাইটটা দেখেন 10 পিক্সেল আছে। ওকে, তাহলে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, যে প্যাডিং হলো উপরে নিচে হলো 10 পিক্সেল আর ডানে বামে হলো 15 পিক্সেল। ওকে, এখন যদি আমরা এটা দেখি, ওকে হ্যাঁ দেখেন চলে আসছে। আর আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো এটার একটা বর্ডার রেডিয়াস হবে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস হবে, এই যে আমাদের এখানে আছে BORDR, বর্ডার রেডিয়াস হবে। এটা বর্ডার রেডিয়াস আমরা আপাতত 4 পিক্সেল দিয়ে দিলাম। আপনি যদি এখানে জানতে চান যে এক্স্যাক্টলি কত পিক্সেল আছে, সো আমরা এখান থেকে সিলেক্ট করে লেয়ারে সিলেক্ট করে দেখি কোনটা হোভার, যেটা হলো হোভার। এখানে রাইট ক্লিক করে কপি CSS করে আপনি দেখতে পারেন যে এখানে বর্ডার এরিয়া 4 পিক্সেল আছে। ওকে, আমরা মেবি 4 পিক্সেলই দিছি, প্রবলেম না। হ্যাঁ, আমরা 4 পিক্সেল ইউজ করছি। আরেকটা কাজ করি, যে এগুলোর উপরে একটা গ্যাপ আছে। হ্যাঁ, আমাদের যে মেনু আর এই যে ইয়াসের উপরে একটা গ্যাপ আছে, গ্যাপটা কত আমরা যদি দেখি, এটা হাইটটা দেখি যে 60 পিক্সেল। তাহলে এটা হলো কার হেডার, যেটা আছে আমাদের এই হেডারের হচ্ছে আমরা করে দিই যে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি। প্যাডিং টপ হচ্ছে 60 পিক্সেল। এখন দেখেন, ওকে এখন কিন্তু সুন্দর মতো হয়ে গেছে আর কি। আচ্ছা দেখেন, ওকে আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে একটা আইটেম সবসময় কি থাকবে, যেমন দিয়ে মেনুতে হোমটা এই কালারফুল থাকবে। সো এটার সিস্টেম হলো যে আপনি তাহলে যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে এর সাথে একটা ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস অ্যাক্টিভ, SCPIV অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনি তাইলে একটা কাজ করে ফেলি, অর্থাৎ এটাকে হোভার করলে তারপরেও আরেকটা জিনিস যে আমাদের হচ্ছে এতটুকুকে আপনি আবার কপি করেন, যে এই পর্যন্ত একসাথে লিখলাম। হ্যাঁ, দুইটা ক্লাস আমরা একসাথে লিখতে পারি, বা আপনি এখানে নিচেও লিখতে পারি যে মেনু যখন ডট অ্যাক্টিভ, অর্থাৎ ক্লাসের সাথে যখন অ্যাক্টিভ নামে ক্লাস থাকবে সেটার ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে, সিমিলার। এরকম দুইটা ক্লাসকে আমরা একসাথে লিখতে পারি। ওকে, তাহলে দেখেন যে ক্লাসের সাথে অ্যাক্টিভ সেই ক্লাসের সাথে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। আর আরেকটা জিনিস সেটা হলো হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লোগো আর এটা একটু উপরের দিকে আছে। হ্যাঁ, এই যে লোগো এটা একটু উপরের দিকে, আপনার ইচ্ছা করলে এটাকে একটা মার্জিন দিয়ে দিতে পারেন, যদিও মার্জিন ছাড়াও আরো অনেক ওয়েতে করা যায়। আমরা আপাতত মার্জিন দিয়ে করছি, পরবর্তীতে আবার অন্য কোনো ওয়েতে আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ,
তো একটা কাজ করি, শুরুতে ধরেন যে এই যে আমাদের যে মেনু আছে, আমরা এই মেনুটাকেই ধরলাম, হ্যাঁ, যে আমরা এই মেনুটার একটা কাজ করি যে মার্জিন টপ আপাতত 20 পিক্সেল দিয়ে দেখি কতটুকু নিচে আসে, পরে আমরা ঠিক করে ফেলবো আর কি। ওকে, 20 পিক্সেল মেবি বেশি হয়ে গেছে, আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে মেনুতে চলে যাবো, গিয়ে এটা কমাইতে থাকি যে কোন পজিশনে গেলে এটা ঠিকঠাক দেখা যাচ্ছে। 10 পিক্সেল, ওকে, সিম্পলি তাহলে আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি। আমাদের হয়ে গেছে, দেখছেন এটা হচ্ছে তাহলে সুন্দর মতো হয়ে গেছে। তাহলে আমাদের হেডার অংশের কাজ শেষ। এখন যেটা কাজ করতে হবে সেটা হলো হচ্ছে আমাদের এটা তো বাই ডিফল্ট হিসেবে ঠিকঠাক আছে। পরবর্তী কাজ হলো আমাদের এই যে বাটনটা, এই বাটনটাকে স্টাইলাইজ করতে হবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা এই স্লাইডার সেকশনকে আরো কিভাবে কাস্টমাইজ করে সুন্দর করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।